আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। ইসলামী ইতিহাস পাঠের মূলনীতি পার্ট 7। ইতিহাস সংকলনের 4টি স্তর। স্থাপত্য শিল্পে দেখা যায় একটি স্থাপনার নির্মাণ কাজ কয়েকটি ধাপে পরিপূর্ণতা পায়। প্রথমে পরিকল্পনা অনুযায়ী ভিত্তি স্থাপন করা হয়, তারপর প্রস্তুত করা হয় দেয়াল ইত্যাদির অবকাঠামো, দেওয়া হয় ছাদের ঢালাই, এরপর ধুলোবালি জুড়ে চলে দেয়ালে প্লাস্টারের লাগানোর কাজ, সবশেষে চুনকাম আর রঙের প্রলেপ মেখে কাজ সম্পূর্ণতায় পৌঁছায়। বৈদ্যুতিক সংযোগ, বাতি, পাখা স্থাপন আর অন্যান্য অন্দরসজ্জার পর তা একসময় বসবাসের উপযোগী হয়ে ওঠে। ঠিক এভাবেই একটি শাস্ত্রও ক্রমান্বয়ে 4টি ধাপে পূর্ণাঙ্গতায় পৌঁছায়। প্রথমত ভিত্তি স্থাপন ও সূচনা, দ্বিতীয়ত সংকলন ও তথ্য সংগ্রহ, তৃতীয়ত পরিচ্ছন্নকরণ অর্থাৎ সত্য ও বাস্তব নির্ভর তথ্য থেকে মিথ্যা ও কাল্পনিক তথ্য উপাত্তকে যাচাই বাছাই করে আলাদা করা, চতুর্থ পূর্ণাঙ্গতা অর্থাৎ শাস্ত্রটিকে সুসজ্জিত করে উপস্থাপন করা। ইতিহাস চর্চার প্রথম যুগকে ভিত্তিপ্রস্তর স্থাপনের যুগ বলা যায়। সে যুগে কিছু মানুষ এই শাস্ত্রের প্রয়োজনীয়তা অনুধাবন করেন। তারা এর সংকলন এবং পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেন, যার দ্বারা অন্যান্য শাস্ত্র আর এর বিশেষত্ব সহজে সবার দৃষ্টি আকর্ষণ করে। দ্বিতীয় যুগে একটি স্থাপনার কাঠামো নির্মাণের মতো করে করা হয় এই শাস্ত্রের প্রয়োজনীয় বিধিবিধান ও নীতিমালা সংকলনের কাজ। পাশাপাশি এই শাস্ত্রের সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংকলনের কাজও প্রাথমিকভাবে সম্পন্ন হয়। তৃতীয় যুগে সেসব তথ্য উপাত্ত যাচাই বাছাই করার ধাপটি শুরু হয়, যা কিনা একটি প্রস্তুত নাম স্থাপনার ধুলোবালি জেরে দেয়ালে প্লাস্টার কাজের সঙ্গে তুলনীয়। এ যুগে এতদিনকার সংগৃহীত তথ্য উপাত্তগুলো যাচাই বাছাই করার কাজটি শুরু হয়। আলাদা করে ফেলা হয় দুর্বল, অসম্পূর্ণ ও কাল্পনিক তথ্য উপাত্তগুলোকে। চতুর্থ বা শেষ যুগে একটি ভবনকে বসবাসের উপযোগী করে সাজিয়ে তোলার মতো সুসম্পন্ন হয় এই শাস্ত্রের সুসজ্জিতকরণের কাজ। সে সময় এই শাস্ত্রের বিন্যাস, গঠন ও কাঠামো সজ্জার কাজ করা হয়। সংযোজিত হয় নতুন নতুন অধ্যায়। পাঠ সমাজে পরিচিতির জন্য গ্রহণ করা হয় ব্যাপক প্রচার প্রসারণের দায়িত্ব। বস্তুত এসব কাজের পর নতুন করে কোনো কাজ না করলে পরবর্তী প্রজন্মের কাঁধে এর যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যাপক প্রচারণের দায়িত্ব অর্পিত হয়। এই দায়িত্ব যথাযথভাবে পালন না করে অবহেলায় পরিচয় দিলে দৃষ্টিনন্দন স্থাপনা যেমন জনমানবহীন ধ্বংসাবশেষে পরিণত হয়, ইতিহাস শাস্ত্র অনুরূপ অন্যথা তা হয়ে ওঠে চোর ডাকাতের ডেরা বা ভূত পেতনির আখড়া। ইতিহাস শাস্ত্রেরও এই সকল ধাপ অতিক্রম করতে হয়েছে। ইসলাম পূর্ব বা আরবে ইসলাম আবির্ভাবের পূর্বে এর ভিত্তি স্থাপন করা হয়, অর্থাৎ আরবে ইসলাম আবির্ভাবের পর ইসলাম ইতিহাসের ভিত্তি স্থাপন করা হয়, শুরু হয়। মুসলিম ঐতিহাসিকগণ অংশগ্রহণের পর আরম্ভ হয় এর সংকলন কর্ম। হিজরি 2য়, 3য় ও 4র্থ শতকে ইতিহাস সংকলনের যুগ বলে বিবেচিত। হিজরির 7ম শতক থেকে হাফেজ ইমাম ও ইবনে কাসির হাত ধরে এই শাস্ত্রের যাচাই বাছাই ও বিন্যাসের ধাপ শুরু হয়। সে যুগে হাফেজ যাহাবি তারিখুল ইসলাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া সংকলন করেন। অবশ্য ইতিহাসের প্রাথমিক তথ্যপাত্রগুলো যাচাই বাছাই এবং দুর্বল সূত্রগুলোকে ছাঁটাইয়ের কাজ সহ বিভিন্ন ঘটনাগুলির নিয়ম নির্ধারণে নিয়ে উদ্ভব জটিলতা সমাধান না হয়ে পরবর্তী প্রজন্মের লোকেরা এর সাজসজ্জার ব্যস্ত হয়ে পড়ে, অথচ উদ্ভূত সমস্যার সমাধানে আত্মনিয়োগ ছিল যথাযথ ও সাব্যস্ত পরিকল্পনা। হিজরি 8ম শতকে তারিখে ইবনে খালদুন সংকলিত হয়। সে যুগে ইতিহাস বিন্যাসের উত্থানের যুগ হিসেবে গণ্য। এরপর থেকে এই শাস্ত্র মুসলিমদের অবহেলার শিকার হয় বর্তমান পর্যন্ত বিলীন হওয়ার যুগে প্রবেশ করা হয়ে রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ খুবই জরুরি, আর তা পূর্বসূরির মতো ইতিহাস সংকলনের কাজে আমাদের আত্মনিয়োগের মাধ্যমে সমাধান হতে হবে। এতে আত্মনিয়োগের অর্থ ঐতিহাসিক তথ্যপত্রগুলোকে যথাযথভাবে পূর্বসূরি আলেম ও ঐতিহাসিকগণের নির্ধারিত মূলনীতির আলোকে অত্যন্ত সতর্কতা ও দৃঢ়তা নিয়ে যাচাই বাছাই করা। এর অর্থ এই নয় ইতিহাসের ঘটনাগুলিতে রূপকথার তকমা লাগিয়ে প্রাচীন বর্ণনাকারী মুহাদ্দিস ও ইতিহাসবিদদের আক্রমণের লক্ষ্য বস্তু বানাতে হবে। এও নয় গবেষণার নামে ইতিহাসবিদ ও রেজাল শাস্ত্রের ইমামগণ যাদের সর্বসম্মতিক্রমে অত্যাচারী ও ফাসেক বলে স্থির করেছেন তাদের সর্বজন মান্য হিসেবে প্রমাণ করতে হবে, কিংবা পূর্বসূরিবৃন্দ যাদের ইমাম ও গ্রহণযোগ্য মনে করেছেন তাদের মুনাফেক ও ধর্ম বিদ্বেষী সাব্যস্ত করাও আত্মনিয়োগের উদ্দেশ্য নয়।